একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীদের বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের দ্বিতীয় অধ্যায় পড়া শুরু হয়েছিল। যার 3টি ক্লাস আমি অলরেডি দিয়ে দিয়েছি, যা এই চ্যানেলেই রয়েছে। তোমরা যদি না দেখে থাকো দেখো। আজকে চতুর্থ ক্লাস, যার বিষয় মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য সমগ্র অংশটি আজ আমরা পড়ব এবং সেখান থেকে পয়েন্ট আউট করব কোন কোন বিষয়গুলি পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো, শুরু করা হচ্ছে। বাংলা সাহিত্যের আদি মধ্যযুগে দেবদেবীর মাহাত্ম্য প্রচার করে এক শ্রেণীর আখ্যায়িকা কাব্য লিখিত হয়েছিল, সেগুলি মঙ্গল গান নামে পরিচিত। তো মঙ্গল কাব্য পড়ার পূর্বেই বা এই বিষয়টি পড়ার সময় আমরা প্রথমেই জানবো মঙ্গল গান কি বলা হচ্ছে যে বাংলা সাহিত্যের আদি মধ্যযুগে শাক্ত দেবদেবীর মাহাত্ম্য প্রচার করে এক শ্রেণীর আখ্যায়িকা কাব্য লিখিত হয়েছিল। আখ্যায়িকা কাব্য অর্থাৎ যে কাব্যে কোনো কাহিনী বর্ণনা করা থাকে সেটি হচ্ছে আখ্যায়িকা কাব্য। অর্থাৎ বিশেষ কোনো অংশ বা বিশেষ কোনো বিষয় নয়, সমগ্র কাহিনী অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বিশেষ কাহিনী যদি থাকে সেই কাব্যকে বলা হয় আখ্যায়িকা কাব্য। এরপর কি বলা হচ্ছে যে প্রাচীন বাংলার সাহিত্য বিভিন্ন ধর্ম ও উপধর্মকে কেন্দ্র করে রচিত হয়েছে। আমরা জানি যে প্রাচীন বা মধ্যযুগেও, শুধু প্রাচীন যুগ কেন বলবো, প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য সাধারণত ধর্মকে কেন্দ্র করে রচিত হয়েছে। শৈব, শাক্ত, বৌদ্ধ, বৈষ্ণব প্রভাবে প্রভাবিত হয়ে কবিরা দেবতার প্রশস্তি গান রচনা করেছেন, সেগুলি কালক্রমে মঙ্গল কাব্য নামে পরিচিত হয়েছে। কি বলা হলো? শৈব, শাক্ত, বৈষ্ণব, বৌদ্ধ ধর্মে প্রভাবিত হয়ে কবিরা দেবতার প্রশস্তি গান রচনা করেছেন, সেগুলি মঙ্গল কাব্য। এবার দেখো কি বলা হচ্ছে যে এই মঙ্গল শব্দটি কেন ব্যবহার করা। মঙ্গল শব্দটি মাহাত্ম্য প্রচারমূলক যে কোনো রচনা বোঝাতে ব্যবহৃত হতো। তা সেই তড়িৎ সাহিত্যের ক্ষেত্রে, পৌরাণিক দেবদেবের মাহাত্ম্য প্রচারমূলক সংস্কৃত পুরাণের অনুবাদের ক্ষেত্রে, এমনকি তীর্থ মাহাত্ম্যসূচক রচনার ক্ষেত্রেও ব্যবহৃত হতে দেখা যায়। খ্রিস্টীয় 14শ শতাব্দী থেকে মঙ্গল গান রচিত হয়ে আসলেও ব্যাপক প্রচারের কারণে সেই সময়ের ভাষার ছাঁদ পরবর্তীকালে লিপিকরদের হাতে অনেকটাই আর মূলানুগ থাকেনি। অর্থাৎ 14শ শতাব্দী বা চৈতন্য পূর্বযুগ থেকে মঙ্গল কাব্য রচিত হচ্ছে আমরা জানতে পারলাম, এবং সেই 14শ শতাব্দী থেকে রচিত হওয়া এই কাব্যের জনপ্রিয়তা এতই যে পরবর্তীকালে যারা লিপিকর ছিলেন, সেই সময় যেহেতু ছাপাখানা ছিল না, লিপিকররাই কপি করতেন বা সেটির অন্য একটি কপি প্রস্তুত করতেন। তো সেই লিপিকররা কিন্তু এই জনপ্রিয় কাব্যের মধ্যে নিজের লেখাকে অমর করে রাখার জন্য অনেক সময় কি হতো, মূল লেখকের লেখাকে সরিয়ে কিছু জায়গায় নিজেদের লেখাও তারা তার মধ্যে দিয়ে দিতেন। আচ্ছা, এরপরে দেখো কি বলা হচ্ছে যে কেন এগুলি রচিত হয়েছে বা এই মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য। আমরা মঙ্গল কাব্য কাকে বলে জেনেছি। কি বলা হচ্ছে দেখো, বিভিন্ন যুগে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়ে বাংলাদেশের লৌকিক ও বহিরাগত বিভিন্ন ধর্মমতের যে সমন্বয় লক্ষ্য করা গেছে, মঙ্গল কাব্যে কোনো একটি বিশেষ সাম্প্রদায়িক ধর্মবিশ্বাসের পরিবর্তে তারই পরিচয় মেলে। অর্থাৎ এখানে লৌকিক ও বহিরাগত বিভিন্ন ধর্মমতের সমন্বয় দেখা গেছে এবং একটি বিশেষ সাম্প্রদায়িক ধর্মবিশ্বাসের পরিবর্তে দেখা যাচ্ছে সমন্বয় ধর্ম। অর্থাৎ সেখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই, বরং সব ধর্মের যেন সমন্বয় ঘটছে। এবার দেখো বলা হচ্ছে যে কেন এই কাব্যের নাম মঙ্গল। কি বলা হচ্ছে দেখো, এই গানগুলি দেবদেবীর পূজা বা উৎসব উপলক্ষে পরপর কয়েকদিন ধরে একটানা সুর তাল সহযোগে গাওয়া হতো। মানুষ বিশ্বাস করতো এই গান শুনলে মঙ্গল হয়। আবার বলা হচ্ছে এক মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার পর্যন্ত গানগুলি গীত হওয়ার রেওয়াজ। বাংলার সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইতিহাস গানগুলিতে বিধৃত রয়েছে। তাহলে আমরা কটি বৈশিষ্ট্য পড়লাম মঙ্গল কাব্যে, যে প্রথমত এই গানগুলি দেবদেবীর পূজা বা উৎসব উপলক্ষে পরপর কয়েকদিন একটানা সুর তাল সহযোগে গাও, যেটি এখনো করা হয়। যেমন ধরো মনসা, এই তো সামনে মনসা পুজো শ্রাবণ মাসে হয়, আমরা বাঙালিরা এই পুজোর সাথে পরিচিত। তো বেশ কিছু বাড়িতে এখনো হয় কি, টানা 1 মাস ধরে সেই দেবীর পুজো উপলক্ষে কি করা হয়, সেই মঙ্গল কাব্য পাঠ করা হয় বা বিশেষ দিনে সেই কাব্যটি পাঠ করা হয়। যারা এটি দেখেছো তারা অবশ্যই বুঝবে
আর যারা জানো না তারা তো নতুন করে শুনলে। তো বলা হচ্ছে যে মানুষ বিশ্বাস করতো এই গান শুনলে মঙ্গল হয়। আবার বলা হচ্ছে কি এর বৈশিষ্ট্য যে এক মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার পর্যন্ত এগুলি গীত হতো। আচ্ছা, এতে আমরা কি জানতে পারছি? বাংলার সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক। আচ্ছা, এরপর বলা হচ্ছে কখনো লৌকিক কখনো পৌরাণিক দেবতার মাহাত্ম্য কীর্তনের কাহিনীতে মানুষও উপেক্ষিত হয়নি। অর্থাৎ লৌকিক বা পৌরাণিক দেবতার মাহাত্ম্য কীর্তন হলেও সাধারণ মানুষের কথা বা মানুষের কথা কিন্তু এখানে উপেক্ষিত থাকেনি। আচ্ছা দেখো, এরপরে কৃষ্ণলীলা বিষয়ক কাব্য যেটি গতদিন একটু দেখা হয়েছিল সেটি সম্পর্কে লেখা আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তো এই জায়গা থেকে না পড়লেও চলবে। আমরা মঙ্গল কাব্য পড়ছি, সে বিষয়টা দেখি। এরপর কি বলা হচ্ছে দেখো, পঞ্চদশ শতাব্দী থেকে মঙ্গল কাব্যগুলির রচনা রীতি ও বিষয়বস্তু পরিকল্পনার দিক থেকে নতুনত্ব হারিয়ে বৈশিষ্ট্যহীন হয়ে পড়ে। আমরা তো দেখলাম চতুর্দশ শতাব্দী থেকেই মঙ্গল কাব্য রচিত হচ্ছে। আচ্ছা, তো এর কি বলা হচ্ছে যে রচনা রীতি এবং বিষয়বস্তু পরিকল্পনার দিক থেকে পঞ্চদশ শতাব্দীতে এর নতুনত্ব হারিয়ে ফেলে। অর্থাৎ সেই একই রীতি চতুর্দশ শতাব্দীতে যখন শুরু হয়েছিল, যে স্টাইলে বা যে রীতিতে লেখা হচ্ছিল সেই রীতিতে লিখিত হতে থাকে মঙ্গল কাব্য। তো সেই স্টাইল বা রীতিটা কি ছিল? প্রত্যেক মঙ্গল কাব্যে দেখা যেত কি যে মঙ্গল কাব্যের নায়ক স্বর্গভ্রষ্ট দেবী কোনো বিশেষ দেবতার পুজো প্রচারের উদ্দেশ্যে মানব জন্ম লাভ করেছে। আর কি বৈশিষ্ট্য দেখা যায়? প্রতিটি মঙ্গল কাব্যের সূচনায় গণেশ প্রমুখ পঞ্চদেবতার বন্দনা, এরপর গ্রন্থোৎপত্তির কারণ বর্ণন, সৃষ্টির রহস্য কথন, বাধা ধরা রীতিতে পরিণত হয়। তার কি দেখলাম যে মঙ্গল কাব্যে একই স্ট্রাকচারে বা স্টাইলে লেখা হচ্ছিল। সেগুলো সেই স্টাইলটা কি, যে প্রত্যেক মঙ্গল কাব্যের নায়ক ছিলেন সর্বভ্রষ্ট দেব শিশু, যিনি কোনো বিশেষ দেবতার পুজো প্রচারের উদ্দেশ্যে মানব জন্ম লাভ করেছে। এবং মঙ্গল কাব্যের সূচনাতে গণেশ প্রমুখ পঞ্চদেবতার বন্দনা থাকতো, এবং এরপরে থাকতো গ্রন্থোৎপত্তির কারণ, যে কেন এই গ্রন্থটি লেখা হবে, এবং থাকতো সৃষ্টি রহস্য, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা মানবের সৃষ্টি কেন হলো, এই সমস্ত জিনিস থাকতো তাতে। এছাড়া আর কি থাকতো? এছাড়া শিব প্রসঙ্গ, যে ধর্মমঙ্গলে শুধুমাত্র শিব প্রসঙ্গের পরিবর্তে হরিশ্চন্দ্র, অর্থাৎ প্রত্যেকটি মঙ্গল কাব্যে শিব প্রসঙ্গ রয়েছে, ধর্মমঙ্গলে শিবের প্রসঙ্গের পরিবর্তে রয়েছে হরিশ্চন্দ্র উপাখ্যান। আর কি থাকতো? নায়িকার সারা বছরের দুঃখের কথা বর্ণনা, যেটাকে ব্র্যাকেটে বলা হচ্ছে 12 মাসটা। তো এখান থেকে আমরা একটা বিষয় জানলাম যে 12 মাসটা কি। 12 মাসটা হলো মঙ্গল কাব্যে নায়িকার সারা বছরের দুঃখের কথা বর্ণনা। এটা কিন্তু দিতেই পারে পরীক্ষা। এছাড়া থাকে নারীদের প্রতিনিন্দা প্রসঙ্গ, চৌতিসা অবলিক দিয়ে কি লেখা আছে? বর্ণানুক্রমিক 34 অক্ষরে দেবতার স্তব। তাহলে কি জানলাম? চৌতিসা অর্থাৎ চৌতিসা মানে হলো বর্ণানুক্রমিক 34 অক্ষরে, অর্থাৎ অ থেকে, যেমন স্বরবর্ণ অ থেকে শুরু করে এরপর 34টা অক্ষরে কি করতে হবে? দেবতার স্তব, অর্থাৎ সেই দেবতার নাম বলতে হবে। এটাই চৌতিসা। এছাড়া থাকতো পাকপ্রণালীর, অর্থাৎ রন্ধন কার্যের বিস্তৃত বর্ণনা। হ্যাঁ, আমরা যদি আমাদের বাঙালিদের প্রাচীন রান্নাগুলি সম্পর্কে জানতে চাই, আমাদের কিন্তু মঙ্গল কাব্যের স্বর্ণাপন্ন হতেই হবে। সেই মঙ্গল কাব্যে আমরা দেখব বাঙালির রন্ধন প্রণালী, বিশ্বকর্মার শিল্পরীতির বর্ণনা, সমুদ্রযাত্রার বর্ণনা, সওদাগরের উপকূল বাণিজ্যের প্রসঙ্গ, জন্মান্তরবাদ প্রসঙ্গ, প্রহেলিকা বা ধাঁধার উল্লেখ, যুদ্ধ বর্ণনা, দেবীর জড়তি, বৃদ্ধার বেশ ধারণ করে নায়ক নায়িকাদের ছলনা। এটা প্রায় প্রত্যেক মঙ্গল কাব্যেই আছে। যে দেবীর মঙ্গল বা মাহাত্ম্য প্রচারের জন্য কাব্যটি রচিত, সেই দেবী কোনো জড়তি বা বৃদ্ধার বেশ ধারণ করে নায়ক বা নায়িকাকে ছলনা করছেন বা রক্ষা করছেন। এছাড়া থাকে শ্মশান বা মশানের বর্ণনা, নায়ক নায়িকার রূপ বর্ণনা, সাজসজ্জার বর্ণনা, নগর বর্ণনা, দেবতার বিরুদ্ধে বিদ্রোহীকে দেবতার পদতলে নত শীর্ষ পড়ানোর প্রসঙ্গ, বা দৈবকার্য হনুমান বিশ্বকর্মার অবতারণা। তো এই হনুমানের অবতারণা সম্পর্কে তোমরা জানো, তোমরা ক্লাস 9-এ পড়েছো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেখানেও দেখেছো দেবীচন্দ্রের নির্দেশে হনুমান কি করেছে। আচ্ছা, জ্যোতিষশাস্ত্র, নানান কুসংস্কার, ভোজ্য সামাজিক অনুষ্ঠান ইত্যাদি আমরা মঙ্গল কাব্যে পেয়েছি। অর্থাৎ তৎকালীন বাঙালি সমাজ সাহিত্যের বা সংস্কৃতি জানার জন্য কিন্তু এই মঙ্গল কাব্যগুলি অপরিহার্য। আচ্ছা, এরপরে দেখো কি বলা হচ্ছে যে মঙ্গল গানগুলির মধ্যে সর্পদেবী মনসার মহিমা ও প্রচারের উদ্দেশ্যে রচিত মনসামঙ্গল কাব্যধারে প্রাচীনতম।
অর্থাৎ মঙ্গল কাব্যের তো বিভিন্ন ধারা রয়েছে, চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, কালিকা মঙ্গল ইত্যাদি ইত্যাদি। তবে এই মঙ্গল কাব্যগুলির মধ্যে প্রাচীনতম কি মনসা মঙ্গল। চৈতন্য পূর্বযুগের মনসা মঙ্গলের কবি হিসেবে এই কাব্যধারার প্রাচীনতম কবি হরিদত্ত, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই এবং নারায়ণ দেব। তাহলে এখান থেকে আমরা কোন বিষয়টা মনে রাখবো? অবশ্যই মনে রাখতে হবে চৈতন্য পূর্ব যুগের মনসামঙ্গল কাব্যধারার কয়েকজন কবি। কি পেলাম? হরিদত্ত, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই এবং নারায়ণ দেব। এরা সকলেই মনসামঙ্গল কাব্যধারার কবি, যারা চৈতন্য পূর্ব যুগে ছিলেন। বাংলা সাহিত্যের মনসামঙ্গল কাব্যের প্রচলন যেমন প্রাচীন তেমনই ব্যাপক। শতাধিক কবি চাঁদ সদাগর, বেহুলা মনসার কাহিনী নিয়ে মনসামঙ্গল কাব্য রচনা করেছেন। তো আমরা জানি মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র চাঁদ সদাগর, বেহুলা মনসা। তো এই কাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে হরিবংশ ও উষা অনিরুদ্ধের পৌরাণিক কাহিনী। চৈতন্য পূর্ববর্তী যুগের কবির নাম দেখলাম। এবার দেখব চৈতন্য পরবর্তী যুগের মনসামঙ্গলের কবিদের মধ্যে কারা রয়েছেন কেতকা দাস ক্ষেমানন্দ, দ্বিজবংশী দাস, জীবন মন্ত্র। তোমরা চৈতন্য পূর্ব যুগের মনসামঙ্গল কাব্যধারার কবি ও পরবর্তী যুগের মনসামঙ্গল কাব্যধারার কবি যেন ভুলিয়ে না ফেলেও চেষ্টা করবে মনে রাখার। মঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাব্যের নাম কোথাও পদ্মপুরাণ, কোথাও মনসার ভাসান, কোথাও বা মনসার জাগরণ। অর্থাৎ মঙ্গল কাব্যগুলি বা মনসামঙ্গল কাব্যগুলি আর বিভিন্ন জায়গায় কোথাও পদ্মপুরাণ, কোথাও মনসার ভাসান, কোথাও মনসার জাগরণ নামে পরিচিত। বাঙালির অনমনীয় পুরুষকার যে দৈব শক্তিতে প্রতিহত করতে পারে তার আশ্চর্য কাহিনী মনসামঙ্গল কাব্যে স্থান পেয়েছে। যাই হোক, আমরা মোটামুটি এটুকু দেখলাম। এরপর দেখব মনসামঙ্গল কাব্যধারার বিভিন্ন কবিরা যারা বিভিন্ন শতাব্দীতে মনসামঙ্গল কাব্য রচনা করেছেন, যার মধ্যে আমরা পড়ব একদম চৈতন্য পূর্ব যুগে যারা লিখেছেন হরিদত্তের কাব্যের নাম কালিকা পুরাণ। নারায়ণ দেব রচিত মনসামঙ্গল কাব্যের নাম পদ্মপুরাণ, আনুমানিক ৫ম শতাব্দীতে লিখছে। বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম পদ্মপুরাণ, এটি ৫ম বা ১৬শ শতাব্দীতে রচিত। আচ্ছা, এই কজনের নাম আমরা পড়ব। এরপর যার নাম পড়বো ৭ম শতাব্দীর কেতকা দাস ক্ষেমানন্দ, এনার সম্পর্কে ডিটেলসে পড়তে হবে। তার রচিত মনসামঙ্গল কাব্যের নাম মনসামঙ্গল। আচ্ছা, এরপর আরো কয়েকজন রচনা করেছেন, সবার তো মনে রাখা সম্ভব না, আমরা মনে রাখবো না। যে কটা দাগানো হলো বা পয়েন্ট আউট করা হলো সেগুলো মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এরপর আমরা আসছি চণ্ডীমঙ্গল কাব্যে। কি বলা হচ্ছে? মনসামঙ্গলের পরে চণ্ডীমঙ্গলের কথা উল্লেখযোগ্য। দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচারমূলক এই কাব্যধারার আদি কবি মানিক দত্ত। ইম্পর্টেন্ট অবশ্য স্টার্ট দিয়ে রাখো যে চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবিকে মানিক দত্ত। তিনি কত শতাব্দীতে ছিলেন? ১৪শ শতাব্দীতে ছিলেন। কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী, অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যধারার যিনি শ্রেষ্ঠ কবি, দেখো বোল্ড করা আছে না, তার মানে এই নামটি গুরুত্বপূর্ণ। ইনিও চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি, শ্রেষ্ঠ কবি, যদিও তিনি পরবর্তী যুগে লিখছেন। তো তিনি কি করেছেন? তিনি মানিক দত্ত অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবি হিসেবে মানিক দত্তের কথা বলছেন। তিনি কি বলছেন? মানিক দত্তের আমি করিনু এ বিনয়, যাহা হইতে হইল গীত পথ পরিচয়। এতে কি অনুমিত হয় যে তিনি এই কাব্যধারার একদম প্রথম কবি, আচ্ছা, বা আদি কবি। অনুমিত হয় যে তিনি মালদহ অঞ্চলের কবি। কে? মানিক দত্ত, তিনি মালদহ অঞ্চল। তারই রচনাধারা অনুসরণ করে এই কাব্যধারার শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর আত্মপ্রকাশ। বলা হয়েছে যে মুকুন্দ চক্রবর্তী হলেন চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি। তার আদিবসতি তার মুকুন্দ চক্রবর্তী আদিবসতি কোথায়? বর্ধমান জেলার রায়না থানার অধীনে দামোদর গ্রামে। তার পিতার নাম হৃদয় মিশ্র, মা দৈব। তার সম্পর্কে আর কি জানা যায়? তার সম্পর্কে জানা যায় যে দিঘিদার মাহমুদ শরীফের অত্যাচারে তিনি বাস্তবিকতা পরিত্যাগ করে মেদিনীপুর জেলার আররা গ্রামে আসেন এবং সেখানকার ভূস্বামীর আশ্রয়ের স্বপ্নাদিষ্ট কবি তাঁর কাব্য রচনা করেন। অর্থাৎ তিনি এই যে মেদিনীপুর জেলার আররা গ্রামে যখন ছিলেন, সেখানকার ভূস্বামীর আশ্রয় থাকাকালীন তিনি দেবীর স্বপ্ন পান, স্বপ্ন দ্বারা আদিষ্ট হন, অর্থাৎ দেবী তাকে স্বপ্নে আদেশ করেন
যে তুমি আমার কাব্য রচনা করো, আমার মাহাত্ম্য প্রচারমূলক কাব্য রচনা করো। আনুমানিক ১৬শ শতাব্দীর শেষ ভাগে মানসিংহ যখন বাংলার সুবেদার, তখন তিনি এই কাব্য রচনা করেন, অর্থাৎ তিনি এই সময় তার চণ্ডীমঙ্গল কাব্যটি রচনা করেন। এরপর খুব গুরুত্বপূর্ণ অংশ যে মুকুন্দ চক্রবর্তী রচিত যে চণ্ডীমঙ্গল, তার নাম কি? দেখো, এই যে মুকুন্দ চক্রবর্তী বা তার রচিত চণ্ডীমঙ্গলের নাম তোমরা কিন্তু ক্লাস 9-এ পড়েছো, যার কথা আমি আগেই উল্লেখ করলাম যে তোমরা ক্লাস 9-এ কি পড়েছো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেটি এই কাব্যেরই অংশ। তো এই মুকুন্দ চক্রবর্তীর কাব্যকে তিনি অভয়মঙ্গল, চণ্ডীমঙ্গল, অম্বিকামঙ্গল, এই নামগুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গলের নাম কি বা কি নামে পরিচিত। আচ্ছা, তার রচনায় বাস্তব নির্ভর কাহিনী বিন্যাস, চরিত্র সৃষ্টি, কৌতুক রস সৃষ্টির নৈপুণ্য লক্ষ্য করা যায়। তার কাব্যের সর্বপ্রথম ঔপন্যাসিক গুণ লক্ষ্য করা যায়। তো তার সম্পর্কে বলা হয় যে তিনি যদি এ যুগে জন্মগ্রহণ করতেন, তিনি নাকি একজন বড় উপন্যাসিক হতে পারতেন। অর্থাৎ উপন্যাস রচনার লক্ষণ তার কাব্যে রয়েছে, এটি গুরুত্বপূর্ণ। দেখ, মধ্যযুগের কোন কবির কাব্য রচনায় ঔপন্যাসিক গুণ লক্ষ্য করা যায়? এই কাব্যধারা পূর্বতন কবির প্রদর্শিত পথ অনুসরণ করলেও তার আপন প্রতিভার সাক্ষ্য তিনি রচনায় রেখেছেন। প্রথাগত বন্দিবদ্ধ কাহিনী কলেবরের শৃঙ্খলে তার কবিতা স্ফুরণ হয়নি। মিশ্রবৃত্ত ছন্দ রীতির পয়ের ছন্দ প্রয়োগ করেছেন। একপদী ও ত্রিপদী কাঠামো ব্যবহারের ক্ষেত্রে তিনি বৈচিত্র্য এনেছেন, অর্থাৎ ছন্দ প্রয়োগের ক্ষেত্রে তিনি নতুনত্ব এনেছেন। আচ্ছা, অলঙ্কারের ক্ষেত্রে কি কি অলঙ্কার ব্যবহার করছেন? উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সমাশক্তি, এই সমস্ত অলঙ্কার। প্রচলিত প্রবাদ প্রবচনকে ব্যবহার করেছেন ইত্যাদি ক্ষেত্রে এইভাবে তিনি তার কাব্যে বিশেষ উল্লেখযোগ্যতার পরিচয় দিয়েছেন। চণ্ডীমঙ্গলের আরেকজন কবি, তার নাম দ্বিজমাধব। এনার সম্পর্কে ভালো করে বলতে, তিনি মুকুন্দের পূর্ববর্তীকালে আবির্ভূত হয়েছেন। এই দ্বিজমাধবের অপর নাম কি? মাধবানন্দ, এবং তার গ্রন্থ শারদাচল। মনে রাখতে হবে আমাদের, দ্বিজমাধব বা মাধবাচার্যের চণ্ডীমঙ্গল কাব্যটির নাম শারদাচল। গ্রন্থটি আনুমানিক 1579 থেকে 1644 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছে। বাংলা মঙ্গল কাব্যের ইতিহাসকার বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে যে মঙ্গল কাব্যের একটি খুব খুব অথেন্টিক বই বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস, তার রচয়িতা আশুতোষ ভট্টাচার্য। তো এই মঙ্গল কাব্যের ইতিহাসের লেখক আশুতোষ ভট্টাচার্যের ভাষায় আনুপর্বিক সংগতি রক্ষা করিয়া পূর্ণাঙ্গ চরিত্র সৃষ্টির এমন মৌলিক প্রয়াস তার পূর্বে বেশি কেউ দেখাইতে পারেন না। অর্থাৎ যে পূর্ণাঙ্গ চরিত্র সৃষ্টির ক্ষেত্রে মাধবাচার্যের বা মাধবানন্দের নাম রয়েছে। তার পুঁথি কেবলমাত্র পূর্ববঙ্গে, বিশেষত চট্টগ্রাম অঞ্চল থেকে আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ দ্বিজমাধবের কাব্য আবিষ্কৃত হয়েছে চট্টগ্রাম থেকে। পশ্চিমবঙ্গের চট্টগ্রাম থেকে চলে গিয়ে সম্ভবত তিনি পূর্ববঙ্গে বসতি স্থাপন করেন। সেখানে তার রচনা অনুসরণে চণ্ডীমঙ্গলের একটি নির্দিষ্ট ধারার সৃষ্টি হয়েছিল, অর্থাৎ তাকে অনুসরণ করে চণ্ডীমঙ্গল কাব্যধারার সৃষ্টি হয়েছিল। এরপর চণ্ডীমঙ্গল কাব্যধারার বিভিন্ন কবি যারা বিভিন্ন শতাব্দীতে লিখেছেন তাদের পরিচয় আমরা একটু জেনে নিই। তারপর 16শ শতাব্দীতে কে লিখছেন? মানিক দত্ত, যাকে আদিকবি বলা হয়, আমরা দেখেছি। তো মানিক দত্তের চণ্ডীমঙ্গলের নাম চণ্ডীমঙ্গল। দ্বিজমাধবের কাব্যের নাম মঙ্গল চণ্ডীর বিয়ে। মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম কবিকঙ্কন চণ্ডী। সে আরও নাম আছে যেটা আমরা পূর্বে পড়লাম, সেই নামগুলি মনে রাখার চেষ্টা করুন। আচ্ছা, 17শ শতাব্দীতে যেহেতু অ্যান্টন আছে, তোমরা দেখতে পারো এটা। এছাড়াও 18শ শতাব্দীতে যারা লিখছেন তাদের দু একজনের নাম তোমরা দেখে রাখতে পারো। আচ্ছা, এরপর আমরা চণ্ডীমঙ্গলের বৈশিষ্ট্য দেখব। চণ্ডীমঙ্গলে দুটি খণ্ড বা কাহিনী দেখা যায়। কি কি? আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড। এটা মনে রাখবে। এই চণ্ডীমঙ্গলের কাহিনীতে বা চণ্ডীমঙ্গল কাব্যে কটি কাহিনী দেখা যায়? দুটি খণ্ড বা দুটি কাহিনী। কি কি? প্রত্যেক চণ্ডীমঙ্গলে থাকে আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড। আখেটিক খণ্ডের বিষয় কি দেখো? আখেটিক খণ্ডের নায়ক ব্যাদ কালকেটে, বণিক খণ্ডের নায়ক ধনপতি সওদাগর। এটা মনে রাখতে হবে যে কোন খণ্ডের নায়ক কে। দুটি কাহিনীর সঙ্গে পারস্পরিক সম্পর্ক নেই। উভয় খণ্ডে দেবী চণ্ডীর মহিমা কীর্তিত হলেও তাঁর স্বরূপ এই দুই কাব্যখণ্ডে আলাদা। প্রথম খণ্ডে তিনি পশুপুরাণের অধিষ্ঠাত্রী দেবী, দ্বিতীয়টিতে হারানো জিনিস খুঁজে পাওয়ার দেবতা তিনি। আচ্ছা,
তাহলে আমরা মনসামঙ্গল পড়লাম চণ্ডীমঙ্গল, এরপর করব ধর্মমঙ্গল। তো মঙ্গল কাব্যের আরেকটি শাখা ধর্মমঙ্গল। ধর্ম ঠাকুরের মাহাত্ম্য কীর্তন করে এই কাব্য গড়ে উঠেছে। আনুমানিক খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীতে এই ধারার আদি কবি ময়ূর ভট্ট বর্তমান ছিলেন। তাহলে কি জানলাম যে ধর্মমঙ্গল কাব্যধারার আদি কবি ময়ূর ভট্ট, তিনি কবে কোন শতাব্দীতে ছিলেন? পঞ্চদশ শতাব্দী। তার কাব্যের নাম হাকন্দ। এটাও মনে রাখতে হবে যে ধর্মমঙ্গল কাব্যধারার আদি কবিকে, তার রচিত ধর্মমঙ্গল কাব্যটির নাম কি? হাকন্দ পুরাণ। কি বলা হচ্ছে, তার কাব্যটি পাওয়া না গেলেও ধর্মমঙ্গল কবি ঘনরাম চক্রবর্তী এই নামেই তার কাব্যের উল্লেখ করেছে। অর্থাৎ কি জানলাম যে ময়ূর ভট্ট রচিত হাকন্দ পুরাণটি পাওয়া যায়নি, কিন্তু ধর্মমঙ্গলের এক জনপ্রিয় কবি ঘনরাম চক্রবর্তী এই ময়ূর ভট্ট কাব্যের নাম হিসেবে হাকন্দ পুরাণ নামটি উল্লেখ করেছে। এই কাব্যের বিশেষত এটি শুধু রাঢ় অঞ্চলে পরিচিত ছিল। আর তখন রাঢ় বলতে বোঝাতো পূর্বে ভাগীরথী, উত্তরে বৈরাক্ষী, দক্ষিণে দামোদর এবং পশ্চিমে ছোটনাগপুর পর্বত বেষ্টিত ভূভাগ, অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদ। তো এই অঞ্চলে ধর্মমত, আচার পদ্ধতি, রাষ্ট্রিক সামাজিক ইতিহাস এই ধর্মমঙ্গল কাব্যে ফুটে উঠেছে। ধর্মকে, এবার জানবো ধর্ম ঠাকুর কে। ধর্মকে বুদ্ধ, কচ্ছপ, যম, সূর্য, বিষ্ণু, বরুণ ইত্যাদি নানা রূপে ব্যাখ্যা করা হয়েছে। শুধু ডোম জাতির লোকেদেরই এই দেবতার পূজায় পৌরোহিত্য করার অধিকার রয়েছে। এরপর কি বলা হচ্ছে, ধর্ম মূলত আদিবাসীদের দেবতা, সূর্যদেব। এটা মনে রাখ। ডোম জাতি প্রাচীন আদিবাসী জাতি সম্ভব। পশ্চিমবঙ্গে ক্রমশ তারা হিন্দু ভাবাপন্ন হয়ে উঠে ধর্ম ঠাকুরের পূজার অধিকার রক্ষা করে এসেছে। আচ্ছা, এরপর দেখি ধর্মমঙ্গল কাব্যধারার বিভিন্ন কবি সম্পর্কে কি বলা হচ্ছে। প্রথমে ময়ূর ভট্ট, তারপর আমরা কার নাম পড়বো, মানিকরাম গাঙ্গুলি, তার কাব্যের নাম ধর্মমঙ্গল। এরপর রূপরাম ধর্মমঙ্গল রচনা করেছেন ষোড়শ শতাব্দীর। আচ্ছা, এরপর ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দীতে কয়েকজন আছে, অষ্টাদশ শতাব্দীতে বেশ কয়েকজন লিখেছে। তো আমরা মোটামুটি যে কয়েকজনের নাম জানলাম সেগুলো পড়লেই হবে, এত পড়ার দরকার নেই। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে দেখো, ধর্মমঙ্গল কাব্যের আরেকটি বিশিষ্টতা এই যে এই কাব্যের একটি ক্ষীণ ঐতিহাসিক ভিত্তি রয়েছে। তো ধর্মমঙ্গল কাব্যের ঐতিহাসিক ভিত্তিটা জানবো যে গৌড়ের সম্রাট ধর্মপালের পুত্রের সঙ্গে অজয় নদের দক্ষিণ তীরবর্তী একটি পার্বত্য গড়ের অধিপতি ইচ্ছাই ঘোষ, নামটা মনে রাখবো যে ইচ্ছাই ঘোষ কোন মঙ্গল কাব্যের চরিত্র দিতেই পারে, যে ধর্মপালের পুত্রের সঙ্গে ইচ্ছাই ঘোষের যুদ্ধ বৃত্তান্ত এই কাব্যের একটি বর্ণনীয় বিষয়। এই গড়ের নাম ধেপুরগড়, এই নামটা মনে রাখবো। পরে ইচ্ছাই ঘোষ যার নাম পরিবর্তন করে রাখেন ত্রিষষ্ঠী গড়। ধর্মমঙ্গল কাব্যের নায়কের নাম আমরা মনে রাখবো, ধর্মমঙ্গল কাব্যের নায়কের নাম লাউ সেন, এটা অবশ্যই মনে করে মনে রাখবো। ইনি গৌড়ের এক সামন্ত রাজের কর্ণসেনের পুত্র। তার রাজধানীর নাম ময়নানগর, যা বর্তমানে বাঁকুড়া জেলার অন্তর্গত। এরপর কি বলা হচ্ছে, অষ্টাদশ শতাব্দীতে মঙ্গল কাব্যগুলির উপর থেকে দেবদেবের প্রতি ভক্তি দূর হয়ে ঐতিহাসিক বিষয়বস্তু বেশি গুরুত্ব পেতে শুরু করে। এই সময় রায়গুণাকর ভারতচন্দ্র রায় তার পৃষ্ঠপোষক কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বংশগৌরব প্রচার করার জন্য লেখেন অন্নদামঙ্গল। খুব ইম্পর্টেন্ট যে ভারতচন্দ্র রচিত কাব্যের নাম অন্নদামঙ্গল। তার বিষয় কি? রাজা কৃষ্ণচন্দ্রের বংশগৌরব। এই সময় বর্গীর আক্রমণের বৃত্তান্ত অবলম্বন করে কবি গঙ্গারাম মহারাষ্ট্র পুরাণ গ্রন্থে রচনা করেন। এটিও বেশ গুরুত্বপূর্ণ যে মহারাষ্ট্র পুরাণ কে রচনা করেন? গঙ্গারাম। এর বিষয় কি? বর্গীয় আক্রমণ। তো আমরা ভারতচন্দ্র সম্পর্কে অবশ্যই পড়ব। আমরা এই চ্যাপ্টারের শুরুতেই দেখেছিলাম পলাশী যুদ্ধ বা ভারতচন্দ্রের মৃত্যু, অর্থাৎ 1760 সাল থেকে 1800 খ্রিস্টাব্দ, যখন 1800 অর্থাৎ যখন আধুনিক যুগের সূচনা হচ্ছে, এই যে সময়কাল, এই সময়কালকে বলা হচ্ছে গোধূলি, মানে যে সময়, সেই সময়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। সাধারণত ভারতচন্দ্রকে বলা হয় মধ্যযুগের শেষ জনপ্রিয় কবি। তো তার সম্পর্কে আমরা তো জানবই। ভারতচন্দ্রের জন্মসাল দেওয়া আছে দেখো 1712, মৃত্যু 1760। জন্ম হাওড়া জেলার বুরসুট পরগনার পেরো গ্রাম। তার পিতার নাম নরেন্দ্র নারায়ণ দাস।
অষ্টাদশ শতাব্দীর মঙ্গল কাব্যের ইনি শ্রেষ্ঠ কবি। তার জীবন সম্পর্কে কি জানা যায়? যে সম্পত্তির বিবাদের কারণে তিনি গৃহ পরিত্যাগ করে বিভিন্ন স্থানে তাকে থাকতে হয়। হুগলি জেলার দেবানন্দপুর নিবাসী রামচন্দ্র মুন্সির আশ্রয়ে থাকার সময় তার জীবন বড় বিচিত্র। তার জীবন সম্পর্কে আমরা অবশ্যই মনে রাখবো যে তিনি সম্পত্তির বিবাদে তিনি বাড়ি ছাড়লেন। এরপর হুগলি জেলার দেবানন্দপুর নিবাসী রামচন্দ্র মুন্সির আশ্রয়ে থাকার সময় ইনি কি করলেন? ফার্সি ভাষা শিখ। এরপর পুরুষোত্তম ধামে বাস করার সময় কিছুদিন সন্ন্যাস জীবনযাপন করেন। যদিও পরে সংসারী হন। মহারাজা কৃষ্ণচন্দ্র তাকে সহকবি নিযুক্ত করে কৃষ্ণনগরে নিয়ে আসেন। তারই আদেশে তিনি অন্নদা মঙ্গল কাব্য রচনা করে রায় গুণাকর উপাধি পান। তাহলে কে কেন রায় গুণাকর উপাধি পায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। মহারাজের কুলদেবতা অন্নদার মাহাত্ম্য প্রচারমূলক কাব্য অন্নদা মঙ্গল। আচ্ছা, এই কাব্যটি খুব গুরুত্বপূর্ণ, আমরা মনে রাখবো, অবশ্যই মনে রাখবো। এই কাব্যের 3টি অংশ। প্রথম অংশে কি আছে? হরিহরের কাহিনী। দ্বিতীয়াংশে আছে বিদ্যাসুন্দর, তৃতীয়াংশে আছে মানসিংহ। তিনি তার কাব্যে অন্তর্মুখী ভাবব্যথের বদলে বহির্মুখী শব্দবিন্যাস নতুনতা প্রাধান্য দিয়েছে। আচ্ছা, এরপর দেখবো তার রচিত অন্যান্য গ্রন্থ। মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, তার রচিত অন্যান্য গ্রন্থগুলি শুধু অন্নদা মঙ্গলই তিনি রচনা করেননি, তিনি রচনা করেছেন বিদ্যাসুন্দর, রসমঞ্জরি, সত্যপীরের কথা, নাগস্ত। এই বইগুলোর নাম তুলে ধরে বলতে পারে যে যে উল্লেখিত গ্রন্থটি রচয়িতাকে, বা ভারতচন্দ্র রচিত একটি গ্রন্থের নাম হলো এই। দেখো, বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবির সমান তাকে বলা হচ্ছে প্রথম নাগরিক, এটা মনে না। এরপর আমরা আসছি কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য সম্পর্কে জানাবো। যে এই অষ্টাদশ শতকে সৃষ্টি, মানে এই কালিকা মঙ্গল কাব্যধারার সৃষ্টি কিন্তু অষ্টাদশ শতক, যেটি মঙ্গল কাব্যের অনুসরণে লক্ষ্য করা যায়। দেবী কালিকার মাহাত্ম্য বর্ণনা এই কাব্যধারায় বিদ্যা ও সুন্দরের প্রণয় যে আকর্ষণের ও পরিণতির কাহিনী রূপবা করেছে। অর্থাৎ দেবী কালিকার মাহাত্ম্য বর্ণনা মূলক হলেও এতে বিদ্যা ও সুন্দরের প্রণয়ের কাহিনী ও তার পরিণতি বলা হয়েছে। আধুনিক সময় রচিত হওয়ায় কাব্যে যেমন নাগরিকতা স্পর্শ এসেছে, দেবমহিমা পূর্ণ হয়েছে। অন্তরের আবেগ ধর্ম ছেড়ে কবিরা বাইরের অলঙ্করণে যত্নশীল থেকেছে। এরপর জানবো যে বিদ্যাসুন্দরের কাহিনীটা কোথা থেকে এসেছে। বিদ্যাসুন্দরের উপাখ্যান মূলত উত্তর পশ্চিম ভারতের কাহিনী। ওই বিদ্যাসুন্দর কাহিনী কোথাকার? উত্তর পশ্চিম ভারতের। কাশ্মীরের কবি বিল্বনের লেখা সংস্কৃত খণ্ডকাব্য চৌরপঞ্চাশিকার আদর্শে এটি হয়েছে। এটি মনে রাখবে। বাংলায় 16শ শতাব্দী থেকে বিদ্যাসুন্দরের কাহিনী রচনা সূত্রপাত। এরপর মনে রাখবো যে এই যে পাঁচালী অর্থাৎ কালিকা মঙ্গলের প্রথম রচনাকার ছিলেন কে? দ্বিজশ্রীধর। আচ্ছা, এরপর সপ্তদশ শতাব্দীতে কৃষ্ণরাম দাস, প্রাণরাম কবি বল্লভ, সাবিরিদ খান, মুসলমান কবিদের মধ্যে সাবিরিদ খান লিখেছেন, এনার নামটা মনে রাখবে। অষ্টাদশ শতাব্দীতে কবি পঙ্ক, বলরাম চক্রবর্তী, গোবিন্দ দাস, ভারতচন্দ্র, রাধাকান্ত মিশ্র, রামপ্রসাদ প্রমুখ বিদ্যাসুন্দরের কাহিনী রচনা করেছেন। কবি ভারতচন্দ্র রায় বিদ্যাসুন্দর উপাখ্যানের সর্বশ্রেষ্ঠ কবি। তাহলে বিদ্যাসুন্দর উপাখ্যানের সর্বশ্রেষ্ঠ কবিকে? ভারতচন্দ্র। তার কাব্যের নাম অন্নদা মঙ্গল। এই কাব্যটি 3টি খণ্ডে বিভক্ত, এই জায়গাটা মনে রাখবে। কি কি? অন্নপূর্ণা মঙ্গল, বিদ্যাসুন্দর এবং মানস। প্রথমে তো বলা হয়েছিল, যখন আমরা ভারতচন্দ্র পড়লাম তখনই দেখলাম যে এই কাব্য 3টি অংশ। তো সেই 3টি অংশের কাহিনী বলা হয়েছিল প্রথমে। এখন বলা হলো যে এই 3টি কাহিনী যে খণ্ডগুলি, সেই খণ্ডগুলির নাম। দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য ব্যঞ্জক এই কাহিনীতে সংস্কৃত সাহিত্য ও পুরাণের গভীর প্রভাব লক্ষ্য করা যায়। অন্নপূর্ণা লৌকিক দেবী, পুরাণ বর্ণিত চণ্ডীর প্রভাবে মধ্যযুগের শেষভাগে অন্নদায় পরিণত হয়েছে এবং নিষ্ঠুর দেবী থেকে, নিষ্ঠুর শক্তি দেবী থেকে শুভম করে হয়ে ওঠে। দেব মহিমা বর্ণনার পাশাপাশি কবিতার পৃষ্ঠপোষক কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের কীর্তি বর্ণনা করেছেন, কৃষ্ণনগর রাজবংশের প্রশস্তি রচনা করেছেন। এছাড়াও এই কাব্যে কিন্তু ঐতিহাসিক প্রসঙ্গ এসেছে। কি কি বিষয় এসেছে? নবাব আলীবর্দী খাঁর শাসনকালে দেশে বর্গির হাঙ্গামা, বিদেশি বণিকদের চক্রান্ত, অর্থাৎ তখন তো বিদেশি বণিকরা দেশে আসা শুরু করেছে, সমাজের স্বার্থপরতা, দুর্নীতি প্রভৃতি ত্রুটি বিচ্যুতির উল্লেখ রয়েছে এতে। এরপর ভারতচন্দ্রের পর খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে কয়েকটি কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর রচিত হয়, রচিত হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য রাধাকান্ত মিশ্রের কালিকা মঙ্গল, রামপ্রসাদ সেনের বিদ্যাসুন্দর কাব্য,
কবীন্দ্র চক্রবর্তীর কালিকাম। জাস্ট জানার জন্যই এনাফ, আর না পড়লেও হবে। আচ্ছা, এই জায়গাটা না পড়লেও সমস্যা নেই। এরপর আছে বিবিধ দেবদেবীর মাহাত্ম্য ব্যাপক কাব্য। যে আর কি কি কাব্য রয়েছে দেখো, মানে অপ্রধান যা মঙ্গল কাব্য, যে আমরা তো মনসমঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল পড়লাম, কালিকা মঙ্গল, বিদ্যাসাগর পড়লাম। তো বলা হচ্ছে মনসমঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মকাব্য বাংলার প্রধান মঙ্গল কাব্য। এছাড়া আরো কিছু মঙ্গল কাব্য রচিত হয়, যেখানে লৌকিক বা স্থানীয় দেবদেবীকে কেন্দ্র করে যেগুলি রচিত হয়েছে, যেমন শীতলা মঙ্গল, বাসুলি মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, রায় মঙ্গল, দুর্গা মঙ্গল, সূর্য মঙ্গল, গঙ্গা মঙ্গল প্রভৃতি ব্রত কথা বা পাঁচালী জাতীয় রয়েছে। তো এই যে শীতলা মঙ্গলের রচয়িতা হিসেবে দেখো কি বলা হচ্ছে, নিত্যানন্দ চক্রবর্তী। এগুলো জাস্ট তুমি দু একটা নাম জানলেও জানতে পারো, জানতেই হবে এরকম কোনো বিষয় নয়। এখান থেকে খুব যে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেটা কিন্তু নয়, এই জন্য এখান থেকে আর কিছু বলছি না। এরপর আমরা পড়ব শিবায়ন কাব্য সম্পর্কে। কি বলা হচ্ছে দেখো, শিবায়ন খ্রিস্ট 16 শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত শিবের গীত মুখরিত প্রচলিত ছিল। সমাজে তথাকথিত নিম্ন স্তরে আবদ্ধ এই গানগুলি লৌকিক শিবের গৃহস্থালী কাহিনী নিয়ে রচিত। বিভিন্ন মঙ্গল কাব্য শিব পার্বতীর সংসার জীবনের কথা রয়েছে, শূন্য পুরাণে শিব প্রসঙ্গ রয়েছে। এই শিবমঙ্গলের বা এই শিবায়নের উদ্দেশ্য কি? শিবায়নের উদ্দেশ্য শিবমঙ্গল গান, শিবের মহিমা বর্ণনা করা। পৌরাণিক মহিমা বর্ধিত শিব এখানে কৃষক রূপে চিত্রিত, অর্থাৎ বাঙালির কাছে শিব একজন কৃষক, একজন সাধারণ মানুষ। তিনি কখনো দোষ গুণে গড়া শাঁখারির ভূমিকায় অবতীর্ণ। প্রকৃতপক্ষে পুরাণ বহির্ভূত যে সকল শিব কাহিনী বহুকাল থেকে এদেশের সমাজে প্রচলিত ছিল, শিবমঙ্গল কাব্যে সেগুলিকে বিষয় করে তোলা হয়েছে। শিবায়নের হর পার্বতীর পারিবারিক জীবনচিত্রে অভাব অনটন ক্লিষ্ট, দরিদ্র বাঙালির গার্হস্থ্য জীবনই বাংমায় হয়ে উঠেছে। অর্থাৎ তিনি যেন একজন সাধারণ দরিদ্র বাঙালি, যার জীবনে অভাব অনটন রয়েছে। সপ্তদশ শতক থেকে শিবের কাহিনী মঙ্গল কাব্য থেকে বিচ্ছিন্ন হয়ে শিবমঙ্গল বা শিবায়ন কাব্যরূপে রচিত। এরপর আমরা যে বিষয়টি অবশ্যই মনে রাখবো, এতক্ষণ তো ভূমিকা হলো, যেটি অবশ্যই মনে রাখবো সেটি হচ্ছে প্রথম স্বয়ং সম্পূর্ণ শিবমঙ্গল কাব্য সম্ভবত রামকৃষ্ণ রায় রচিত শিবমঙ্গল কাব্য। প্রথম স্বয়ং সম্পূর্ণ শিবমঙ্গল রচনা করেন রামকৃষ্ণ রায়, তার কাব্যের নাম শিবমঙ্গল। এছাড়া এই কাব্যধারার অন্যান্য কবিতার মধ্যে আমরা পাচ্ছি শঙ্কর কবিচন্দ্র, রামকৃষ্ণ দাস প্রমুখ কবি। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে কর্ণগড়ের রাজার পৃষ্ঠপোষকতায় রামেশ্বর ভট্টাচার্য রচিত শিবায়ন বা শিব সংকীর্তন কাব্যটি শিবমঙ্গল কাব্যগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়। তাহলে শিবমঙ্গল কাব্য বা শিবায়নের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কি? রামেশ্বর ভট্টাচার্য রচিত শিব সংকীর্তন। সরল ও অনরম্বন ভাষায় রচিত কাব্যটিতে শিব কাহিনীর পৌরাণিক ও লৌকিক উপাদানের সংমিশ্রণ রয়েছে। আটপালার পাঁচালী কাব্য বা অষ্টমঙ্গলা হলেও পদ্মপুরাণ, ভাগবতের আখ্যায়িকার সংমিশ্রণ করেছে। এরপর কি বলা হচ্ছে, বাংলাদেশের মধ্যযুগে শিব দুর্গাকে অবলম্বন করে কয়েকটি আখ্যান কাব্য রচিত হয়েছে, যেগুলির সাথে মঙ্গল কাব্যের মিল লক্ষ্য করা যায়। এই শিবায়ন কাব্যগুলিতে পুরাণ ও গ্রাম্য কাহিনীর সংমিশ্রণ ঘটলেও পৌরাণিক শিব চরিত্রের মহিমান্বিত রূপ প্রকাশিত হয়নি, যেখানে কৃষক শিব, তার গৃহস্থালীর গল্প রয়েছে। গ্রাম জীবনে কৃষিকাজের দেবতা রূপেই এই শিব পূজিত হয়েছে, যা একান্তভাবে অনার্য শিব সংস্কার প্রস্তুত। সংস্কৃতে রচিত নানান শিব পুরাণ, কালিদাসের কুমার সম্ভব কাব্য থেকে কবিরা উপাদান সংগ্রহ করেছে। এরপর দেখো বলা হচ্ছে সপ্তদশ শতাব্দীর শিবায়নের দুজন কবি হলেন শঙ্কর কবিচন্দ্র এবং রামকৃষ্ণ রায়। এই নাম তো মনে রাখবে। বিষ্ণুপুর নিবাসী শঙ্কর কবিচন্দ্রের শিবায়নের পূর্ণাঙ্গ পুঁথি পাওয়া না গেলেও শঙ্খ পড়া ও মাছ ধরা এই পালা দুটি পাওয়া গেছে। তো এটা মনে রাখবো যে শঙ্কর কবিচন্দ্রের শিবায়নের দুটি পুঁথি পাওয়া গিয়েছে। পরবর্তীকালে রামেশ্বর ভট্টাচার্য তাঁর দ্বারা, অর্থাৎ তিনি শঙ্কর কবিচন্দ্রের দ্বারা প্রভাবিত হয়েছে। হাওড়া জেলার আমতার কাছে রসপুর গ্রামে রামকৃষ্ণ রায় নামশাস্ত্রী সুপণ্ডিত ছিলেন। তার শিবমঙ্গল কাব্যে কবি কাশীখণ্ড, হরিবংশ, কালিকা পুরাণ, বৃহন্নারদীয় পুরাণ, মহাভারত, স্কন্দ পুরাণের সাহায্য নিয়েছে। কালিদাসের কুমার সম্ভবের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে তার কাব্যটি 26টি পালায় বিভক্ত। রামকৃষ্ণ রায়ের কাব্য 26টি পালায় বিভক্ত। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে মৃগলুব্ধ। প্রশ্ন থাকে পরীক্ষা, মৃগলুব্ধ
মৃগলুব্ধ হলো শিব মহিমা বিষয়ে কাহিনীর একটি উপধারা। একদা শিবতীর্থ চট্টগ্রামের মৃগলুব্ধ নামে শিব মহিমা বিষয়ক কয়েকটি পৌরাণিক কাহিনীর পুঁথিপত্র কে সংগ্রহ করেন মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদ। আর মনে রাখবো এই জায়গাটা, যে মৃগলুব্ধের পুঁথিকে সংগ্রহ করেন মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদ। কোথা থেকে? চট্টগ্রাম। এর বিষয় কি করে একজন ব্যাট শিব কৃপায় উদ্ধার পেল? রাজা মুচকুন্দ ও তার রানী শিব চতুর্দশী ব্রত উপলক্ষে শিব মাহাত্ম্য শুনে সশরীরে স্বর্গে গেলেন, সেইসব কাহিনী এতে বর্ণিত হয়েছে। কাহিনীকার হিসাবে রামরাজা ও রচিতের নাম। তো আমরা মঙ্গল কাব্য কি, এর বৈশিষ্ট্য, মংসমঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, কালিকামঙ্গল পড়লাম, অন্নদামঙ্গলও পড়লাম, এবং তারপর শিবান ও মৃগলুব্ধ সম্বন্ধ যান। তো আমি চেষ্টা করলাম কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলার, এবং আমি তোমাদেরকে পয়েন্ট আউট করে দেখিয়েছি যেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। তোমরা ধৈর্য নিয়ে এতক্ষণ ভিডিওটা দেখলে এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল। তোমরা ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করো, লাইক করো, সঙ্গে। আর যারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করোনি করে দাও।